এই গল্পটি এমন এক কাপলের যারা কিনা একে অন্যকে একদম দেখতে পারতো না। তারা কুকুর বিড়ালের মতো সারাক্ষণ শুধু ঝগড়াই করতো, কিন্তু তাদের লাইফে হঠাৎ এমন একটি টুইস্ট আসে যার কারণে তাদের পুরো জীবনটাই বদলে যায়। আর সেই টুইস্টের পর থেকেই তারা দুজন একে অন্যকে অনেক ভালোবাসতে থাকে। আর এই মাঝে কিন্তু তারা একে অন্যের স্মৃতিও হারিয়ে ফেলেছিল, কিন্তু দিন শেষে তবুও তারা একসাথে হওয়ার জন্য অনেক লড়াই করে। তো তাদের সেই মাঝখানে টুইস্টটা কি ছিল, আর তারা কেনই বা সবসময় ঝগড়া করত, আর মুভির শেষে কি তারা আদেও এক হতে পারবে? তো এমনই কাহিনী নিয়ে এই মুভিটি। তো চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মুভির গল্পটি শুরু করা যাক। এই মুভিটি নারা নামের একটি মেয়েকে দেখিয়ে শুরু হয়, যে কিনা একজন রিটায়ার্ড জেনারেলের মেয়ে ছিল। সে দেখতে অনেক সুন্দর এবং তরুণী ছিল। নারাদের পরিবার অনেক ধনী ছিল। ছোটকাল থেকে নারা যা চেয়েছে তাই পেয়েছে। আর আজ নারার জন্য তার বাবা মা তার হাজবেন্ড খুঁজে এনেছিল, যার জন্য নারা তো বিয়ে করতে হবে। নারার বাবা মা নারার জন্য অনেক ধনী দেখে একটি ছেলেকে চয়েস করেছিল। নারার সাথে সে ছেলেটি শুধুমাত্র 2 মাসই কথা হয়েছে আর তাদের বিয়ে ফিক্সড হয়ে গিয়েছে। কিন্তু এখানে আমরা দেখতে পাই যে নারা আসলে তার বয়ফ্রেন্ডকে অনেক ভালোবাসে, আর সে এই বিয়েটি করতে চায় না। সে তার বয়ফ্রেন্ডকে বিয়ে করতে চায়। আর অন্যদিকে আমরা নারার বয়ফ্রেন্ডকে দেখতে পাই, যার নাম ছিল জাং। জাং বারে বসে থেকে ড্রিঙ্কস করছিল, আর সে অনেক কষ্টের মধ্যে ছিল, কারণ সে জানতে পেরেছিল যে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে। আর এই দুঃখকে মেটানোর জন্য সে অনেক বেশি ড্রিঙ্কস করে। জাং যখন বারে ছিল তখন সেখানে নারা ওয়েডিং ড্রেস পরে চলে আসে। আর নারার এমন ভালোবাসা দেখে জাং তো কান্নায় শুরু করে দেয়, কারণ সে এমন ভালোবাসা কোথায় পাবে। তখন নারা জাংকে জিজ্ঞাসা করে যে, কিরে, আমার তো বিয়ে হয়ে যাচ্ছে, তারপরেও কি তুমি আমাকে নিতে আসবে না? আর এখানে যদি আমরা জাংয়ের কথা বলি, তাহলে জাং অতটাও ধনী ছিল না, মানে সে সাধারণ একটা পরিবারের ছেলে ছিল, কিন্তু ছেলেটি অনেক ভালো ছিল। তখন নারা জাংকে বলে যে, সমস্যা নেই, তুমি আমার আম্মুর সাথে দেখা করতে এসো। এরপরে সে জাংকে তার মায়ের সাথে দেখা করার জন্য পাঠিয়ে দেয়, অর্থাৎ তাদের বিয়ের কথা বলার জন্য। তখন জাং নারার মায়ের সাথে দেখা করার জন্য একটি রেস্টুরেন্টে আসে। এখানে আমরা দেখতে পাই যে জাং তো তার কোটের ট্যাগ পর্যন্ত খুলেনি, অর্থাৎ সে কতটা সাহসী সেটা তো তোমরা বুঝতে পারছো। তখন নারার মা জাংকে জিজ্ঞাসা করে যে, তুমি কি করো, কত কামাও? তখন জাং বলে যে, আমি কিছুই কামাই করি না, আর আমি তো বেকার, আর তেমন বেশি পড়াশোনাও করিনি। আর তখন তার এরকম কন্ডিশন দেখে নারার মা তাকে কিছু টাকা দিতে লাগে। তখন জাং বলে যে, আপনি কি মনে করেছেন যে আমার আর নারার ভালোবাসা কি টাকা দিয়ে কেনা যাবে নাকি? না না, আমি এই টাকা নিতে পারবো না। তখন এটাতে নারার মা বলে যে, আরে এটা রেখে দাও, তোমরা দুজন একটি ঘর কিনে একসাথে থেকো। তখন এটা দেখে জাং তো অনেক খুশি হয়, আর সে এটাতে অবাক হয় যে নারার মা এত ভালো। কিন্তু এখানে নারার মায়ের একটি শর্ত ছিল, যদি জাং তার হাজবেন্ডকে মানাতে পারে, অর্থাৎ নারার বাবাকে মানাতে পারে, তবেই তাদের বিয়েটি হবে। তখন জাং তার কাছে প্রমিস করে যে সে নারার বাবাকেও মানিয়ে নিবে। এরপরে জাং নারা বাবার সাথে দেখা করতে আসে। আর যেমনটা তোমরা জানো, নারা বাবা তো রিটায়ার্ড জেনারেল ছিল, যার জন্য সে তো সরাসরি বন্দুক নিয়েই জাংকে মারতে চলে যায়। সে যখন জাংকে মারতে যাবে তখন তার সামনে নারা চলে আসে। নারা এসে তার বাবাকে থামায়। তখন জাং অনেক জেদ করে কোনোভাবে তার বাবাকেও মানিয়ে নেয়। আর নারা বাবাকে মানাতে গিয়ে জাংয়ের তো অনেক ঝামেলা সহ্য করতে হচ্ছিল, কিন্তু যেমন তেমন করে তাদের বিয়েটা হয়ে যায়। কিন্তু এই বিয়েতে নারার বাবা মা অনেক মন খারাপ করেছিল, কারণ এই বিয়েটি তাদের পছন্দ হয়েছিল না। তো যখন নারা জাংয়ের ওয়েডিং পিকচার তোলা হয়, তারা দুজন অনেক খুশি ছিল। এরপরে আমাদের কিছুদিন পরে দৃশ্য দেখানো হয়। নারা জাং সবসময় অনেক ঝগড়া করত, তারা প্রচন্ড পরিমাণের ঝগড়া করত। তারা এত কষ্ট করে বিয়ে করেছে, তারপরেও তারা অনেক ঝগড়া করে। নারা শুধুমাত্র খাওয়া দাওয়া করতো আর ঘুমাতো, সে ঘরের কোনো কাজ করতো না, যার জন্য ঘরে সবকিছু অগোছালো এবং অপরিষ্কার হয়ে থাকতো। এমনকি সে জাংকে দিয়ে সকল থালা বাসনও পরিষ্কার করিয়ে নিত। জাং তো বেকার, সে এই কাজগুলো করতে পারবে, এটা কোনো সমস্যা নেই, কিন্তু নারাকে এগুলো বুঝাবে কে? মানে তারা যে ঝগড়া করে এটার কোনো কারণই নেই। তো তাদের ঝগড়াটা আস্তে আস্তে এমন পর্যায়ে চলে আসে যেটাতে তারা ডিভোর্স নিতে পর্যন্ত চলে আসে। তখন তার ডিভোর্স নেওয়ার জন্য কোর্টে চলে আসে। কোর্টের যখন জজ তাকে জিজ্ঞাসা করে যে তোমাদের সমস্যাগুলো বলো, যে কি কারণে তোমরা ডিভোর্স নিতে চাচ্ছ, তখন তারা দুইজন একে অন্যের এমন এমন প্রবলেমের কথা বলে, মানে যেটা বলার মতো না আর কি। মানে তাদের কারণগুলো অনেক হাস্যকর ছিল। তখন নারা আর জাং এর কারণগুলো শুনে জজরা হাসতে থাকে। আমরা দেখতে পাই নারা এবং জাং তারা দুজনেই তাদের ফ্রেন্ডদেরকে তাদের নিজেদের সকল কথাই বলতো, অর্থাৎ তাদের সাথে কি কি ঘটেছে সে সবকিছুই তারা তাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতো। জাং এত পরিমাণে গরিব ছিল যেটাতে সে ট্যাক্সির ভাড়া পর্যন্ত দিতে পারতো না, আর নারাও এতই মহান ছিল যে সে তাকে কোনো টাকাই দিত না।
নারা প্রতিদিনই জাঙ্গের ওপরে অনেক চিৎকার করতো আর সে তাকে চিৎকার করে করে বলতো যে তুমি বেকার, তাড়াতাড়ি গিয়ে কোনো একটা কাজ খোঁজো। নারা যখন চিৎকার করে করে তাকে বলতো তখন তার মুখ দিয়ে অনেক ভাত বেরোতো আর যে ভাতগুলো আবার জাং চেটে চেটে খেয়ে নিত। আর এই কথা ভেবেই নারা বমি করা শুরু করে দেয়। আসলে এই সব কথাগুলো নারা জজদেরকে বলছিল। তখন নারা আরো বলে যে এই জাঙ্গের ফ্যামিলি এত পরিমাণেই গরিব যেটা বলার মতো না, আর তার পরিবার সবকিছু অনেক কম কম ইউজ করে। তারা অনেক লোভী, তারা প্রতিটা জিনিস অনেক কম কম ইউজ করে যেটাতে সেই জিনিসটা যেন বেশি দিন চলতে পারে। তারা শুধুমাত্র আমাকে খোঁটা দিয়ে বলে যে আরে এই তো ধনী পরিবার থেকে এসেছে, সে কি আর জানবে যে এই জিনিসগুলোর মর্ম কি। এমনকি নারার শাশুড়ি তো তার হেয়ার ড্রাই পর্যন্ত ফেলে দিয়েছিল এটা বলে যে সেটাতে অনেক কারেন্টের বিল আসে। তখন এটাতে জাং নারাকে বলে যে হ্যাঁ তুই হেয়ার ড্রাই তুই কি করবি, তুই কি কোনোদিন চুল পরিষ্কার করিস? তোর চুল থেকে কত দুর্গন্ধ আসে জানিস? এক রাত তো তুই আমার কাছে এসেছিলিস বিয়ার খেয়ে আর আমাকে কিস করতে লেগে গিয়েছিলিস। তোর চুল থেকে যে এত পরিমাণে দুর্গন্ধ আসতেছিল যেটাতে আমি তোকে দূরে সরিয়ে দিয়েছিলাম। এটাতে নারা বলে যে হ্যাঁ হ্যাঁ তুই আমাকে কেন ছবি, তুই তো অফিসে অন্য কোনো মেয়ের সাথে থাকিস তাই না? তুই তো যেখানেই মেয়ে দেখিস সেখানেই তো তোর মুখ দিয়ে লাল পড়ে যায়। এটাতে জাং বলে যে আরে তুই তো নিজেই বারে গিয়ে একটি ছেলের সাথে গা ঘেঁষে বসে থেকে ড্রিঙ্কস করিস আর আমাকে বলতেছিস। আর একদিন তো অনেক বেশি হয়ে গিয়েছিল, জাঙ্গের পরীক্ষা ছিল, কিন্তু পরীক্ষার আগের দিন রাতে নারা তাকে অনেক ডিস্টার্ব করেছে। নারা সেই রাতে জাংকে অনেক রোম্যান্স করতে বলে কিন্তু জাং মানা করে দেয়। আর এক্সামের দিন সকালে খাবার রান্না করতে গিয়ে সে পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়, যেটাতে সে আগুন নেভাতে নেভাতে তার অনেক দেরি হয়ে যায় আর সে তার এক্সামটা দিতেই পারে না। তো যাই হোক, এই ছিল নারা আর জাঙ্গের সমস্যাগুলোর কারণ। তো তারা দুজন যখন জাজদের এই কথাগুলো বলে তখন জাজরা তাকে বলে যে আমরা আপনাদের 30 দিন সময় দেব, এর মধ্যে আপনারা যা খুশি তাই করেন, অর্থাৎ 30 দিন পরে আপনাদের ডিভোর্স হয়ে যাবে। তো এরপরে তারা কোর্ট থেকে বাইরে আসে। বাইরে এসেও তারা দুজন অনেক ঝগড়া করছিল। তারা যখন ড্রাইভ করছিল তখনও তারা অনেক ঝগড়া করে আর এই ঝগড়ার মাঝে এক পর্যায়ে তারা অ্যাক্সিডেন্ট করে ফেলে। আর তখন সেখান থেকে তাদেরকে হসপিটালে পাঠানো হয়। হসপিটালে নারা আর জাঙ্গের ফ্যামিলি আসে। নারা আর জাঙ্গের ফ্যামিলি একে অন্যের সাথে অনেক ঝগড়া করছিল, অর্থাৎ তারা তাদের ছেলে মেয়েদের জন্য একে অন্যকে দোষ দিচ্ছিল। নারার ফ্যামিলি জাঙ্গের ফ্যামিলিকে বলছিল যে জাঙ্গের কারণে তার মেয়ের এই অবস্থা, আর জাঙ্গের ফ্যামিলি নারা ফ্যামিলিকে বলছিল যে নারার জন্য জাঙ্গের এই অবস্থা। তারা যখন এই নিয়ে ঝগড়া করছিল তখন সেখানে জাঙ্গের চোখ খুলে আর তখন জাং তার ফ্যামিলিকে দেখে বলে যে তোমরা কারা। অন্যদিকে নারাও তার ফ্যামিলিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, সেও তার ফ্যামিলিকে চিনতে পারে না। তখন ডক্টর তাদের ফ্যামিলিকে জানায় যে তাদের দুজনারই মেমোরি লস হয়ে গিয়েছে আর এখন তারা একে অন্যের অপরিচিত। তখন নারা আর জাং একে অন্যের দিকে তাকিয়ে চিনতে পারছিল না। তখন নার্স এসে তাদের দুজনকে বলে যে আপনারা কাপাল। তখন এর দেখে নারা অনেক অবাক হয়ে যায়। সে বলে যে কি এমন জঘন্য দেখতে একটি ছেলে আমার স্বামী? কিন্তু জাং তার চুলের স্টাইল ঠিক করে বলে যে আরে এত সুন্দর একটা মেয়ে আমার প্রেমে পড়লো কিভাবে? কিন্তু নারা বারবার মনে মনে বলছিল ছি এরকম ছেলে আমার তো চলবে না। কিন্তু তখন আমরা জাংকে দেখতে পাই সে বাইরে এসে তার ফোনের ওয়ালপেপার চেক করে। সে তার ফোনের ওয়ালপেপারে দেখে যে তার এবং নারার ওয়েডিং ফটো। সেটা দেখে অনেক হাসছিল আর মনে মনে বলছিল যে আরে আমার বউ কত সুন্দর। তখন তার বাবা মা তার মাথাতে একটি ঢিল মারে। কে জানে যে ঢিল মারাতে হয়তো তার মেমোরি আবার চলেও আসতে পারে, কিন্তু তাদের কনসেপ্টটা রং ছিল। সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন সে আবারও হসপিটালের ভেতরে আসে। তার যখন আবারও জ্ঞান ফেরে তখন সে তার ফোনে ক্যালেন্ডারে একটি ডেট সেভ দেখতে পায়। তখন জাং নারাকে জিজ্ঞাসা করে যে শোনো শোনো বাবু, তুমি কি জানো এই ডেটটা কিসের জন্য সেভ করা হয়েছিল? তখন এটাতে নারা বলে যে হয়তো বা অ্যানিভার্সারি টার্সারি হতে পারে। তখন এই কথা শুনে জাং তো অনেক খুশি হয়ে যায়, কিন্তু তখনই সেখানে আমরা নারার বোনকে বসে থাকতে দেখতে পাই। নারার বোন বলে যে আরে বেকুবরা, সেই ডেটটা তোমাদের ডিভোর্সের ডেট ছিল, ওই দিন তোমাদের ডিভোর্স হবে, অত খুশি হও না তোমরা দুজন এক নম্বরের ঝগড়াটে। এই কথা শুনে তো নারা অনেক খুশি হয়েছিল যে এই জঘন্য দেখতে ছেলেটি অন্তত তার পিছু ছাড়বে। কিন্তু জাং বলে যে কি ডিভোর্স? কিসের ডিভোর্স? আমার বাবুকে আমি কখনোই ডিভোর্স দিব না। এটাতে নারার বোন বলে যে কি মনে করছো তোমরা অনেক ঝগড়া করো আর তোমাদের তো একসাথে 1 বছর কাটানো সম্ভবই না। অন্যদিকে ডাক্তার জাং আর নারার মাকে বলছিল যে আপাতত তাদের মেমোরি ফেরত আসা পর্যন্ত তাদের দুজনকে একসাথে রাখুন, তাদেরকে একসাথে রাখলেই তাদের মেমোরি তাড়াতাড়ি ফিরে আসবে। তখন নারার মা জাংয়ের মাকে বলে যে তাহলে যতক্ষণ পর্যন্ত না তাদের মেমোরি ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত তারা একসাথে থাকুক, যখনই তাদের মেমোরি ফিরে আসবে তখন আমরা তাদেরকে ডিভোর্স করিয়ে নিয়ে যে যার মতো চলে যাব। তো এরপর দেশে দেখতে পায় যে নারার মা নারা আর জাংকে নিয়ে তাদের ফ্ল্যাটে নিয়ে যাচ্ছিল।
তখন সে নারার বোনকেও তাদের সাথে নিয়ে যায়, কারণ যতক্ষণ পর্যন্ত তারা ঠিক না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নারার বোনকে তাদের সাথে থাকতে হবে। তো এই সবকিছুতে নারা তো অনেক মন খারাপ করেছিল, কারণ সে চাইছিল না জাংয়ের সাথে থাকতে, কিন্তু জাং মনে মনে অনেক খুশি হচ্ছিল। সে বারবার বলছিল যে আরে আমার বউ কত সুন্দর, আমি তো একে কখনোই ছাড়বো না। এরপরে তারা তাদের ফ্ল্যাটে চলে আসে। তারা তাদের ঘরে আসার পরে নারা এই ঘরের পরিবেশ দেখে তো অনেক অবাক হয়ে যায়। সে বলে যে আমি কি আমার ঘর এতই অপরিষ্কার রাখতাম? তখন রুমের ভিতরে নারা তাদের ওয়েডিং এর অনেক বড় একটি ছবি দেখতে পায়, কিন্তু ছবির কন্ডিশন এতই খারাপ ছিল যা বলার মতো না। তখন নারা মা নারার বোনকে বলে যে সে যেন তাদের দুজনের খেয়াল রাখে, এই কথা বলে সে চলে যায়। কিন্তু নারার বোন এখানে থাকতে চাচ্ছিল না, কিন্তু কোনো উপায় নেই, তার তো থাকতেই হবে। তো এখন থেকে এই বাড়িতে তারা তিনজন থাকা শুরু করে। আগে নারা আর জাং তারা দুজন ঝগড়া করতো, এখন তারা তিনজনই ঝগড়া করে, অর্থাৎ এখন তাদের সাথে নারার বোনও যোগ দিয়েছে। রাতের বেলা জাং বাইরে শোয়, কারণ তার তো নারার সাথে শোয়া এলাও ছিল না। তো এইভাবে কিছুদিন যাওয়ার পরে তারা নারা আর জাংয়ের জন্য একটি ফাংশন রেডি করে, অর্থাৎ তাদের মেমোরি আনার জন্য একটি ফাংশন তৈরি করে, যেটাতে তাদের যেন মেমোরি চলে আসে। সেই ফাংশনে তারা জাং আর নারার সকল ফ্রেন্ডদের ইনভাইট করেছিল। তখন সেই ফাংশনে জাং তার একটি মেল ফ্রেন্ডের সাথে দেখা করে। তখন সেই ফ্রেন্ডটি তাকে জানায় যে আমি তো তোমাকে নারার সাথে ক্লাবে দেখা করিয়েছিলাম, তোমার কি মনে আছে? সে 1 নম্বরে নেশা করছিল আর ড্রিঙ্কস করে সে অজ্ঞান হয়ে যেত। আমি তার সাথে তোমার দেখা করিয়ে দিয়েছিলাম, তুমি তাকে হেল্প করেছিলে, আমরা তাকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। এরপরে তো সে হারিয়ে গিয়েছিল, কিন্তু কয়েকদিন পরে তুমি তাকে আবারও একটি স্টেডিয়ামে দেখতে পেয়েছিলে, যেখানে সে অনেক জোরে জোরে লাফিয়ে লাফিয়ে সেলিব্রেট করছিল। আর তার কয়েকদিন পরে তো তুমি তাকে আমব্রেলা দিয়েও সাহায্য করেছিলে, আর তখন তুমি তাকে তোমার কারে বসিয়ে বলেছিলে যে কি যাবে নাকি আমার সাথে। আর তোমার এই কার্যকলাপ গুলো দেখে তো সে তোমার উপরে ইমপ্রেস হয়ে যায়, আর সেই ইমপ্রেস হতেই তো সে তোমার নাম্বার চেয়ে বসে। মানে তোমার ফ্ল্যাটিং স্কিলটা এত পরিমাণে হাই ছিল, যেটাতে সে তোমার প্রতি ইমপ্রেস হতে বাধ্যই হয়। আর তুমি তো 1 নম্বরে অষ্ঠাও ছিলে আগে। মানে কি বলবো, তুমি কোনো কিছু দায়িত্বশীল ভাবে কাজ করো না, একদমই অকর্মা ছিলে। তো যাই হোক, এইভাবে জাং আর নারার 15 দিন পার হয়ে যায়। তখন নারার মা জাং আর নারাকে একজন ম্যাজিশিয়ানের কাছে নিয়ে যায় তাদেরকে হিপনোটাইজ করার জন্য। তিনি ভেবেছিলেন যে হিপনোটাইজ করে হয়তোবা তাদের কোনো স্মৃতি ফিরে আসতে পারে। তো হিপনোটাইজ করার সময় জাংয়ের মনে পড়ে যে সে তো অনেক খারাপ ছেলে ছিল, অনেক খারাপ। আর অন্যদিকে নারার মনে পড়ে যে আরে আমি তো জাংয়ের জন্য স্যুপ তৈরি করতে গিয়ে আগুন লাগিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এইভাবে হিপনোটাইজ করার পরেও তাদের দুজনের তেমন কিছুই মনে পড়ে না, যার জন্য তার মা তাদের দুজনকে তাদের কাজের জায়গায় পাঠিয়ে দেয়, অর্থাৎ তাদের ওয়ার্ক প্লেসে গেলে হয়তো বা তাদের কোনো স্মৃতি ফিরে আসতে পারে। তো আমরা জাংকে দেখতে পাই সে যখন তার কোম্পানিতে আসে তখন সে তো সেখানে থাকা কোনো লোককে চিনছিল না, কারণ তার তো মেমোরি ছিল না। তখন সে তার বসের রুমে ঢুকে পড়ে। বসের রুমে ঢোকার পরে সেখানে একটি কাজের লোক ছিল। সে সেই কাজের লোককে মনে করে যে এটাই এই কোম্পানির সিইও। সে যখন তার সাথে কথা বলে তখন সেখানে আসল সিইও চলে আসে, যেটা থেকে সেই কাজের লোকটি সেখান থেকে চলে যায়। তখন কোম্পানির সিইও জাংকে বলে যে তোমার তো মেমোরি নেই, তোমার কাজ করার দরকার নেই, তুমি চলে যাও। কিন্তু জাং সেখান থেকে যাচ্ছিল না। সে বারবার বলছিল যে সত্যি কি আপনি এই কোম্পানির সিইও? এটা থেকে সিইও অনেক রেগে যায় আর তাকে লাথি মেরে বের করে দেয়। অন্যদিকে আমরা নারাকে দেখতে পাই, তার সাথে সেই ছেলেটি দেখা হয় যার সাথে সে বারে একসাথে বসে ড্রিঙ্কস করতো। তখন সেই ছেলেটি নারাকে বলে যে তুমি কি জানো যে লোকজন আমাদের অ্যাফেয়ার নিয়ে কথা বলছে, অর্থাৎ তারা বলছে যে আমার মতো এত সুন্দর ছেলের সাথে নাকি তোমার অ্যাফেয়ার আছে। তখন এই ছেলেটিকে দেখে নারা তো এখনো অনেক অবাক ছিল যে এরকম জঘন্য ছেলে আমার সাথে কেন কথা বলছে। তো তখন সেই ছেলেটি সেখান থেকে চলে গেলে তখন নারা তাকে বলে যে দেখো তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, কিন্তু দ্বিতীয়বার যেন আমার সাথে দেখা না করো। তো যাই হোক, এইভাবেই তাদের দুজনার জীবন চলছিল। তো একদিন নারা যখন বাথরুমে ছিল তখন জাংও বাথরুমে ঢুকে পড়ে, আর এইভাবে তারা একে অন্যকে মানে ওইভাবে দেখে ফেলে। তারা তো শুরুতে বুঝতেই পারেনি, কিন্তু যখন তারা এই ব্যাপারটা বুঝতে পারে তখন তো তারা সেখান থেকে দৌড় মেরে বের হয়ে যায়। কিন্তু তারা পরবর্তীতে এমন একটি রিয়েকশন করে না যেটাতে তাদের যেন কিছুই হয়নি। এরপরে তারা ডক্টরের কাছে চলে আসে এই বিষয় নিয়ে। তখন ডক্টর তাদেরকে বলে যে আরে এতটুকু একটা বিষয়, সমস্যা নেই, তোমরা এক রাতে দুজন অনেক বেশি ভালোবাসা দাও তাহলে ঠিক হয়ে যাবে। অর্থাৎ ডক্টর তাদেরকে একসাথে রাত কাটাতে বলছিল আর কি। এই কথা শুনে তো জাঙ্গের মনে একদম লাড্ডু ফুটে যায়, সে তো অনেক খুশি হচ্ছিল। কিন্তু নারা তো তার সাথে কিছুই করতে চায় না, কারণ নারার কাছে জাং তো এখনো একজন স্ট্রেঞ্জার, আর মেয়ে মানুষের কাছে একজন অপরিচিত ব্যক্তির সাথে সম্পর্ক করা একদমই একটা অসম্ভব বিষয়। আর যদি ছেলেদের বিষয় বলি তাহলে তো বাদই দাও, এরা তো কোনো চেনা অচেনা মানে না। আসলে সেই বাথরুমে তারা একে অন্যকে ওইভাবে দেখার পর থেকে তাদের ভিতরে যে রোমান্সটা ছিল সেটা জেগে গিয়েছিল, যার জন্য তারা বিষয়টা চাপিয়ে রাখতে পারছিল না। তো যাই হোক, তারা ঠিক করে যে তারা একসাথে ডেট করতে যাবে। এই পরের দিন তারা একসাথে ডেটে যায়, কিন্তু ডেট করার পরেও তাদের কোনো কিছুই মনে পড়ে না। তখন তারা একসাথে অনেক মজা করে, খাওয়া দাওয়া করে, ঘোরাঘুরি করে, আর সব শেষে তারা ড্রিঙ্কস করে।
তারা অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। আর ড্রিঙ্কস করে তারা সেই কাজটাই করে যেটা আজকালকার জেনারেশন করতেছে, অর্থাৎ তারা ড্রিঙ্কস করে সেক্স করে ফেলে। তখন তারা একসাথে পুরো রাত কাটায়। আর রাত কাটানোর পরে পরবর্তী দিন তারা তো এমন ভাব করছিল যে আমরা তো কিছু করিনি, কিন্তু তাদের দুজনের ফ্রেন্ডরা তাদেরকে দেখে এটা বুঝতে পারছিল যে তাদের ভিতরে কিছু তো একটা হয়েছে। যাই হোক, এইভাবে দিন চলতে থাকে আর তারা আস্তে আস্তে একে অন্যকে ভালোবাসতে শুরু করে। তো এইভাবে আরো এক রাত তারা একসাথে এভাবে রোমান্স করছিল, তখন বাইরে থেকে অনেক শব্দ আসছিল, অর্থাৎ কি বলবো বুঝে নাও। তো তখন তারা যখন রোমান্স করছিল তখনই নারার বোন রুমের ভিতরে ঢুকে পড়ে। আর সে তো রুমে গিয়ে তাদের দুজনকে একদম লাইভ দেখে ফেলে। তখন নারার বোন নারার মাকে ফোন করে সব বলে দেয়। তখন নারার মা নারাদের কাছে আসে আর তাদেরকে অনেক অপমান করে, আর সে তো তার জামাইকে আরো বেশি অপমান করে। অর্থাৎ নারার মায়ের মুড অনেক খারাপ ছিল, কারণ সে তো জাংকে মেনে নিতে পারছিল না। তখন নারার মা এটা ডিসাইড করে যে সে নারাকে বিদেশে পাঠিয়ে দিবে, কারণ সে এই জঘন্য জাংয়ের সাথে রাখতে পারবে না। তখন এই কথা বলে সে নারাকে তার বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে জাং তার বাড়িতে একা ছিল। সে অনেক মন খারাপ করে বসেছিল, কারণ তার সবসময় নারার কথাই মনে পড়ছিল। অন্যদিকে নারা তার বোনকে জিজ্ঞাসা করে যে আচ্ছা কেমন ছিল, মানে আমার আগের জীবনটা আমার হাজবেন্ডের সাথে কেমন ছিল, আমি তার সাথে কেমন ব্যবহার করতাম। তখন নারা বোন বলতে থাকে যে তোমরা দুজন তো কুকুর বিলারের মতো ঝগড়া করতে, একদম সহ্যই করতে পারতে না। তো যাই হোক, এরপর দিন সেই দিন চলে আসে যে দিন নারাকে নারার মা বিদেশ পাঠিয়ে দিবে। সে যখন এয়ারপোর্টে আসে তখন নারার সামনে জাং চলে আসে। তখন জাং নারাকে থামায় আর তাকে বলে যে তুমি আমার কিছু কথাগুলো শোনো, আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমি যেগুলো করেছি সেটা আমার ভুল হয়ে গিয়েছে, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো এইভাবে জাং 20-25 মিনিট ধরে নারাকে এই কথাগুলো বলছিল, কিন্তু তখন নারা তার কান থেকে ইয়ারফোন বের করে বলে যে কি তুমি কি বলছিলে এতক্ষণ। এটা দেখে তো জাংয়ের মন খারাপ হয়ে যায়, কারণ সে তো অনেক কষ্ট করে এই কথাগুলো বলছিল। কিন্তু না, সে দমে যায়নি, সে আবারও সেই কথাগুলো রিপিট করতে থাকে। আসলে সত্যিকারের ভালোবাসা কোনো কিছুই মানে না। কিন্তু এই কথাগুলো আবার শোনার পরেও নারা তার কোনো কথা শোনে না, সে চলে যেতে লাগে। এটাতে জাং মন খারাপ করে সেখান থেকে চলে যাচ্ছিল। কিন্তু জাং যখন বাইরে আসে তখনই নারা দৌড়ে তার কাছে আসে এসে জাংকে বলে যে আচ্ছা দেখো, আমি তোমাকে 90 দিন টাইম দিচ্ছি, যদি 90 দিনের মধ্যে আমাদের মধ্যে সবকিছু তুমি ঠিক করে দিতে পারো মেমোরি ফিরে আসা পর্যন্ত, তাহলে আমরা একসাথে থাকবো, তাহলে আর কোনো সমস্যা থাকবে না। তো এই কথা শুনে জাং অনেক খুশি হয় আর সেই নারাকে কোলে তুলে নেয়। তো এইভাবে এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, মুভিটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এটার কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেন নিয়ে, এবং আল্লাহ তাআলা তোমাকে সুস্থ রাখুক। এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।